বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকাউন্টিং অনলাইন পাঠশালা বিডির পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন এর উপর একটি অঙ্ক আলোকপাত করতেছি। আজকের অঙ্কটি নিত্য মজুদ ব্যবস্থায় বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হিসাব সমীকরণ মজুদ পণ্যের হিসাব রক্ষণ দুইটা নিয়ম আছে। একটি হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুদ ব্যবস্থা, যাকে আমরা সনাতন বলি, আর একটি হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা নিত্য মজুদ ব্যবস্থা। সেই নিত্য মজুদ ব্যবস্থায় একটি অঙ্ক আমি উদাহরণের সাহায্যে অঙ্কটি করানোর চেষ্টা করব। বোর্ড কোশ্চেন থেকে প্রশ্নটি সংগ্রহ করা, তবে বোর্ড প্রশ্নের মধ্যে কিছুটা পরিবর্তন এনেছি, শিক্ষার্থীরা লক্ষ্য করো। যশোর বোর্ড 2019 পরিবর্তিত। জনাব হাফিজ 2018 সালের 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000, পণ্যদ্রব্য 20,000, অফিস সরঞ্জাম 40,000, 6% ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: 2 তারিখ নগদে পণ্য ক্রয় 20,000, 6 তারিখ অফিস সাপ্লাইস মানে মণিহারি জাতীয় অফিসের যা প্রয়োজন সাধারণত, অফিস সাপ্লাইস নগদে ক্রয় 10,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 200 টাকা। 9 তারিখ নগদে পণ্য বিক্রি 45,000 টাকা। সেই পণ্য বিক্রি করার আগে যখন ক্রয় করেছিলাম তার ক্রয় মূল্য ছিল, অর্থাৎ বিক্রিত মালের ক্রয় মূল্য ছিল 35,000 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, যখন পণ্যের বিক্রয় মূল্য থাকবে পাশে বিক্রিত মালের ক্রয় মূল্য থাকবে, তখন বুঝতে হবে এই অঙ্কটি নিত্য মজুদ ব্যবস্থায় বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করা হবে। সেই কারণে মজুদ পণ্যকে সম্পদ হিসাবে চিহ্নিত করে মজুদ পণ্যের নামে একটি ঘর দিতে হবে হিসাব সমীকরণে। বাকিতে পণ্য ক্রয় 30,000, বাকিতে পণ্য বিক্রয় 40,000। সেই বিক্রিত মালের ক্রয় মূল্য 30,000, অর্থাৎ আমরা 30,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম, 40,000 টাকা বিক্রি করেছি, 10,000 টাকা লাভ। 26 তারিখ 5,000কে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে পরিশোধ করা হলো 25,000। শিক্ষার্থীরা খেয়াল করো, নিষ্পত্তি যখন বলবে তখন বুঝতে হবে 5,000-এর সাথে আমাদের লেনদেন ছিল কত। 5,000-এর সাথে লেনদেন ছিল 30,000, এখানে নিষ্পত্তি সাপেক্ষে দিয়ে দিলাম 25,000, অর্থাৎ 5,000 টাকা আমরা না দিয়ে রক্ষা পেলাম, অর্থাৎ এটাকে বলে প্রাপ্ত বাটা। প্রাপ্ত বাটা না দিয়ে বাঁচাতে আমাদের আয় হয়েছে। 28 তারিখ দেনাদারের কাছ থেকে পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো। নিষ্পত্তি বলাতে খেয়াল রাখতে হবে দেনাদারের সাথে লেনদেন ছিল কত। দেনাদারের সাথে লেনদেন ছিল আমাদের বাকিতে বিক্রয় 40,000, সেখান থেকে নিষ্পত্তি সাপেক্ষে নিয়ে নিলাম 20,000, বাকি 20,000 টাকা আমরা ওদেরকে মাফ করে দিয়েছি। সেটা হলো প্রদত্ত বাটা। প্রদত্ত বাটা একটা ক্ষতি। বেতন পরিশোধ 10,000 টাকা, অপচয় 3%। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা অফিস সরঞ্জাম 40,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম, 1 তারিখে ছিল 39,000, তার 3% হলো 1,200 টাকা। 40,000-এর 3% 1,200, কিন্তু অঙ্কটি হলো 1 মাসের, কারণ ডিসেম্বর মাসেরই লেনদেন, অতএব অবচয় হবে 1 মাসের। পুরো বছরের 1,200 হলে 40,000 গুণন 3% 1,200, সেটা হলো 1 বছরের, অতএব 1 মাসের হবে 100 টাকা। 1,200কে আবার 12 দিয়ে ভাগ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে এগুলো। ঋণের সুদ পরিশোধ করতে হবে। আমরা যখন ঋণ করেছিলাম 6% 50,000 টাকা, এটার সুদ আসে 50,000 গুণন 6% হলো 3,000 টাকা। এটা হলো 1 বছরের সুদ, অতএব 1 মাসের অঙ্ক হলে 3,000 ভাগ 12 সমান 250 টাকা ঋণের সুদ পরিশোধ করতে হবে মাস শেষে। শিক্ষার্থীরা আবার খেয়াল করো, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধনটা আমি একটু নিচে লিখেছি, আমার জায়গা সংকলন হচ্ছে না, তাই প্রারম্ভিক মূলধন লিখতে দেয়া নগদ লিখলাম 30,000, এবং ঋণের টাকাটাও কিন্তু নগদই। ঋণের টাকাটাও আমরা নগদে নিয়েছি, তাহলে নগদ হলো মোট 80,000। আর পণ্য দ্রব্য যেটা আছে নিত্য মজুদ ব্যবস্থায় বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে
নিত্য মজুদ ব্যবস্থায় মজুদ পণ্য সম্পদ হিসাবে চিহ্নিত করা হয়, তাই মজুদ পণ্য সম্পদ হিসাবে লিখলাম 20,000। অফিস সরঞ্জাম 40,000। এগুলো যোগ করে ঋণের টাকাটা বাদ দিতে হবে। ঋণের টাকাটা বহিদায়, তাই এটা বাদ দিতে হবে। বাদ দিলে বাকিটা আমাদের মূলধন বেরিয়ে আসলো, অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে গেল। এবার শিক্ষার্থীরা আসো খ, মালিকানা সত্ত্ব নির্ণয় করো। মালিকানা সত্ত্ব সমস্ত লেনদেনের শেষে নির্ণয় করা ভালো, 1 তারিখে যেহেতু বলা নাই। তো অতএব আমরা হিসাব সমীকরণ করার পরে এটা করতে গেলে ভালো হবে। তোমরা শিক্ষার্থীরা খেয়াল রাখবে, হিসাব সমীকরণের শেষ ঘরে যে মূলধনের ঘরটা আছে, সেই ঘর থেকে আয়গুলো লিখবে, আয়গুলো থেকে খরচগুলো বাদ দিবে, অতএব হবে নিট লাভ। তার সাথে প্রারম্ভিক মূলধন যোগ করলে হয়ে যায় সমাপনী মালিকানা সত্ত্ব। অর্থাৎ প্রারম্ভিক মূলধন ক থেকে আগত 90,000, হিসাব সমীকরণের মূলধনের ঘরে যেগুলো আয় আছে, আয়গুলো যোগ করব। বিক্রয় থেকে আয় 20,000, বিক্রয় থেকে এখানে 10, এখানে 10, 20,000 কিভাবে হলো আমি একটু পরে আলোকপাত করব। বাটা প্রাপ্তি, বাটা প্রাপ্ত বাটা হলে আয় হয় 5,000 টাকা। এগুলো যোগ করলাম, যোগ করে এখানে যে খরচগুলো আছে, যেমন ঋণের সুদ, অবচয়, বেতন, প্রদত্ত বাটা, বিজ্ঞাপন, সাপ্লাই, এগুলো মাইনাস করলে সমাপনী মালিকানা সত্ত্ব বেরিয়ে আসে। শিক্ষার্থীরা এটা একটু পরে আমি পুনরায় আলোচনা করব। এখন আমরা গতে হিসাব সমীকরণে চলে যাই। হিসাব সমীকরণের সূত্র হলো a = l + ওই। তোমরা ক্লাস 9 থেকে এটা করেছো, যারা ব্যবসা শিক্ষা শাখায় ছিলে, অথবা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগ থেকে এসেছে, তারা এখন থেকে খেয়াল করলে বুঝতে পারবে। a = l + ওই হিসাব সমীকরণের সূত্র। ওইকে ব্যাখ্যা দিলে c + r - b - e। ওইর উপাদান 4টি, অনার সিকিউরিটি। সি হলো ক্যাপিটাল বা মূলধন, তার সাথে রেভিনিউ বা আয় যোগ হবে, ড্রয়িং বা উত্তোলন বাদ যাবে, ই মানে এক্সপেন্স বা এক্সপেন্ডিচার, সেটা বাদ দিতে হবে। এভাবে ওই হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, এখন 1 তারিখ থেকে নগদ 30,000। আমরা সমীকরণের গড় কিন্তু এভাবে করবো, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। এর আগে আমি আরো 2টা ক্লাস করিয়েছি তোমাদেরকে, সেজন্য বিস্তারিত ঘরের কথা আর বললাম না। সম্পদের যতগুলো নাম আছে সেগুলো ঘর দিতে হবে। বুঝতে সমস্যা হলে তোমরা 5টা কলাম লিখে ফেলবে। বামে তারিখ, ডানে মন্তব্য, সম্পদের ঘর দেবে 5টা। যদি খালিও থাকে কোনো সমস্যা নাই। দায় ও মালিকানা সত্ত্বের ঘর সাধারণত 3টা দিলে হয়, প্রয়োজনে বাড়ে, কিন্তু পরীক্ষা থেকে দেখা যায় 3টার বেশি আসে না। দায় 3টা, সম্পদ 5টা, ডানে মন্তব্য, বামে তারিখ, অর্থাৎ 10টা ঘর দিলে হিসাব সমীকরণ সব সময় হয়ে যায় ইনশাআল্লাহ। তো নগদ হলো, নগদে 30 আর ঋণ হলো 50, হলো 80,000। 1 তারিখের পণ্য দ্রব্য, এটা নিত্য মজুদ ব্যবস্থায় এটা সম্পদ হিসেবে ঠিক করা হয় বা চিহ্নিত করা হয়। অফিস সরঞ্জাম 40,000 লিখলাম, ঋণ বসালাম। এই সম্পদগুলো যোগ করে ঋণ বাদ দিলে মূলধন বেরিয়ে আসলো। 2 তারিখে আসো, নগদে পণ্য ক্রয়, নগদে ক্রয় করলে নগদ টাকা চলে গেছে, আর নিত্য মজুদ ব্যবস্থায় বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মজুদ পণ্যকে সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়, তাই সম্পদ বেড়েছে, মজুদ পণ্যের ঘরে এটা বসালাম, আর নগদ টাকা চলে গেল। 9 তারিখ নগদে বিক্রয়, 6 তারিখ অফিস সাপ্লাইস, নগদে ক্রয় 10,000। অফিস সাপ্লাইস হলো কাগজ কলম বা অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র। নগদে ক্রয় করেছি, নগদ থেকে বাদ যাবে, আর ব্যয় হওয়াতে মূলধন থেকে বাদ যাবে। বিনামূল্যে বিতরণ 200 টাকা। বিনামূল্যে বিতরণ একটা বিজ্ঞাপন জাতীয় খরচ, তাই এটা মূলধন থেকে বাদ দিলাম। অন্যবার পণ্য যেহেতু কমে গেছে, মজুদ পণ্যের ঘরে খেয়াল রাখতে হবে, পণ্য বাড়লে যোগ হবে, কমলে বাদ যাবে। যেহেতু মজুদ পণ্য থেকে কমে গেছে 200 টাকা, বিনামূল্যে বিতরণ করেছি, মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে 200 টাকা। নগদে বিক্রয়, নগদ টাকা বেড়েছে 45,000, যার ক্রয় মূল্য ছিল 35,000, তাহলে মজুদ পণ্য থেকে আমাদের বাদ দিতে হবে, যেহেতু বিক্রয় করেছে কমে গেছে 35,000। 45,000 টাকা বিক্রয় করলাম, 35,000 টাকা তার ক্রয় মূল্য ছিল, অতএব আমার লাভ হয়ে গেল 10,000 টাকা। এটাকে বলে বিক্রয় আয়।
নিত্য মজুদ ব্যবস্থায় এভাবে দেখাতে হবে। 15 তারিখ বাকিতে পণ্য ক্রয় 30,000, ক্রয় করলে পণ্য বেড়ে গেল, মজুদ পণ্য নিত্য মজুদ ব্যবস্থায় বাড়ে, তো বাড়ালাম। পাশাপাশি যেহেতু বকেয়া আছে প্রদেয় হিসাব বাড়বে। 20 তারিখ বাকিতে পণ্য বিক্রয় 40,000, যেহেতু বাকিতে বিক্রয় করেছি প্রাপ্য হিসাব বেড়েছে, যার ক্রয় মূল্য 30,000, তাহলে পণ্য কমেছে বা মজুদ পণ্য কমেছে 30,000, আর 40,000 টাকা বিক্রি করলাম, 30,000 টাকা ক্রয় মূল্য, অতএব লাভ হলো 10,000। এটা হলো বিক্রয় আয়। নিত্য মজুদ বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটা আয় হিসাবে চিহ্নিত করা হয় ডিফারেন্সটা। প্রয়োজন লসও হতে পারে, আমরা লসটা আজকে দেখালাম না আমাদের অঙ্কের আলোকে। এই অঙ্কটি যশোর বোর্ড 2019 থেকে নেওয়া, কিছুটা পরিবর্তন এনেছে আমি বোঝানোর সুবিধার্থে। 26 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 25,000, যেহেতু পরিশোধ করলাম পাওনাদার থেকে বাদ দিলাম 25,000, টাকা চলে গেছে। এখন খেয়াল করতে হবে 26 তারিখ পাওনাদার পূর্বে ছিল কত, বাকিতে ক্রয় ছিল 30,000, যেহেতু 30,000 টাকা থেকে পেলাম 25,000, নিষ্পত্তি সাপেক্ষে পূর্ণ নিষ্পত্তি, তাহলে আর নিতে পারবো না, তাহলে বাকি 5,000 টাকা আমরা না দিয়ে রক্ষা পেয়েছি, অতএব সেই 5,000 টাকা হলো প্রাপ্ত বাটা। না দিয়ে বাঁচলাম, যেহেতু আমি বাটা পেয়েছি, আমার আয় হয়েছে। আর ওদের সাথে ওদের লেনদেন ছিল 30,000, পুরো শেষ হয়ে গেল, এটা বাদ গেল। 28 তারিখে আসো, দেনাদারের কাছ থেকে পূর্ণ নিষ্পত্তিতে আদায় 20,000, যেহেতু আদায় করেছি নগদ টাকা বাড়বে 20,000, আর দেনাদার মানে বাকিতে বিক্রয় যা ছিল আগে সেটা ছিল 40,000, 40,000 এর মধ্যে আমরা নিষ্পত্তি সাপেক্ষে নিলাম 20,000, তাহলে আর বাকি বেশি কত, বাকি রইল আর 20,000। যেহেতু নিষ্পত্তি সাপেক্ষে আর নিতে পারবো না, বাকিটা আমরা বাটা হিসাবে মাফ করে দিলাম, বাকি বাটা হলো 20,000। যেহেতু দেনাদারকে আমরা মাফ করেছি, এটা আমাদের লস হয়েছে, তার মধ্য থেকে বাদ দিতে হবে, তার নাম হলো প্রদত্ত বাটা। বিক্রয় বাটাকে প্রদত্ত বাটা বলে, যা দেনাদার থেকে সৃষ্টি, আর প্রদেয় হিসাবে বাটাকে প্রাপ্ত বাটা বলে, সেটা ক্রয় থেকে পাওনাদার হয়, পাওনাদার থেকে প্রাপ্ত বাটা হয়। 30 তারিখে আসো, বেতন পরিশোধ 10,000 টাকা, নগদ কমেছে, খরচ হওয়াতে মূলধন কমেছে, অবচয় 3%, অফিস সরঞ্জাম 40,000 এর 3% হলো 1200, এটা 1 বছরের অবচয়, অতএব 1 মাসের অবচয় হলো 12 দিয়ে ভাগ দিলে 100 টাকা। অফিস সরঞ্জামের মূল্য কমে গেল, আর ব্যয় হওয়াতে মূলধন থেকে বাদ গেল। ঋণের সুদ কাটতে হবে, পরিশোধ করতে বলেছে, 6% ঋণ নিলাম 50,000, 50,000 এর 6% হলো 3,000 টাকা, এটা 1 বছরের সুদ, অতএব 1 মাসের সুদ হলো 3,000 ভাগ 12 সমান 250 টাকা। যেহেতু নগদ পরিশোধ করেছি, নগদ থেকে বাদ যাবে, অন্যবার ব্যয় হওয়াতে মূলধন থেকে বাদ যাবে, ঋণের সুদ লিখেছি, অতএব আমরা এটা যোগ বিয়োগ করব, যেগুলো ব্র্যাকেটে আছে সেগুলো বাদ, আর বাকিগুলো যোগ বিয়োগ করলে 79,750 টাকা প্রাপ্য হিসাব শেষ হয়ে গেল, আর নাই। মজুদ পণ্য 4,800 টাকা, অফিস সরঞ্জাম 40 থেকে এটা বাদ গেল 39,900 টাকা, অতএব পরিপূর্ণ যোগফল 1,24,450 টাকা। দায় দেনা ছিল ঋণ 50,000, প্রদেয় হিসাব 30,000, পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ করে ফেলছি, অতএব এটা শেষ হয়ে গেল, নিঃশেষিত হয়ে গেল, শেষ। মূলধন যোগ বিয়োগ করতে করতে 74,450, অতএব মূলধন এবং ঋণ যোগ করলে 1,24,450, দুই পাশ সমান হওয়াতে এটাই হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের কাজটাই হলো দুই পক্ষ সমান করতে হবে বা সমান হবে, এটা আমেরিকার উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থীরা, এবার পুনরায় আমি খটা একটু আলোচনা করি। খতে বলছে মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব নির্ণয় করো। মূলত এই মালিকানা সত্ত্বের সমাপনী, আমি সমাধানে লিখেছি সমাপনী মালিকানা সত্ত্ব। প্রারম্ভিক মূলধন লিখবো, সেটা ক থেকে আগত 90,000, তার থেকে আয়গুলো যোগ করব। হিসাব সমীকরণ থেকে যে আয়গুলো আছে, বিক্রয় আয় 10 10 20,000 বসালাম, প্রাপ্ত বাটা 5,000 সেটা বসালাম, যোগ করলাম 1,15,000, আর মূলধনের গড়ে যেগুলো খরচ আছে বা ব্যয় আছে সেগুলো বাদ দিতে হবে। সাপ্লাইস, বিজ্ঞাপন, প্রদত্ত বাটা, বেতন, অবচয়, ঋণের সুদ, সবগুলো মাইনাস করলে
৭৪,৪৫০ টাকা হয়। এটা হলো সমাপনী মালিকানা শর্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসগুলোতে আরো 2টা ক্লাস হিসাব সমীকরণের উপর নিয়েছি উচ্চ মাধ্যমিক পর্যায়ে। তখন আমরা কারান্তিক মজুদ ব্যবস্থায় সমীকরণটা করেছি, আজকে করেছি নিত্য মজুদ ব্যবস্থায়। নিত্য মজুদ ব্যবস্থায় প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আসতে পারে, পরীক্ষা তো আসতে পারে, তবে বিবিএ বা অনার্স বা বিভিন্ন কোর্সে নিত্য মজুদ ব্যবস্থা আসে, উচ্চ মাধ্যমিক পর্যায়েও আসার সম্ভাবনা আছে। সেই জন্য একটি অঙ্ক আমি এই নিয়মে আলোকপাত করেছি। আশা করি তোমরা উপকার পাবা এবং আমার ক্লাসগুলো অনুসরণ করবা। এই বলে আমি আবার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।